আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ইভিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 15। অনেক দিন পর পর্ব 15 নিয়ে আসলাম। যারাই শুনতেছেন 1000 2000 যে যতজনই হোক তারা পছন্দ করেন দেখেই শুনতেছেন, তো তাদের জন্য পর্ব 15 নিয়ে আসলাম। এবং আমাদের অন্যান্য ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে জিনের রাজত্ব কবে আসবে, পর্ব 15 কবে আসবে, তো নিয়ে আসলাম, আপনাদের কথাই রাখলাম। আমি ফারহান আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ইভিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 15। তো আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা, যেটা আসলে বাস্তবে ঘটেছে সত্যি, সেই রকম ঘটনা যদি শেয়ার করতে চান, অনায়াসে শেয়ার করতে পারেন আমাদের সাথে। শেয়ার করার মাধ্যম খুবই সহজ, আমাদের জিমেলের মাধ্যমে আপনারা শেয়ার করতে পারেন, দ্যাট ইজ evfbhai@gmail.com। আজকের পর্ব 15তে আপনাদের জন্য স্পেশাল ঘটনা আছে। আপনারা পর্ব 12তে হাবিবুল্লাহ হুজুরের ঘটনা শুনেছিলেন, যেটা আমাদের সাথে শেয়ার করেছিল সাইদ আহমেদ ভাই। তো সাইদ আহমেদ ভাই আরো একটি ঘটনা পাঠিয়েছেন। ঘটনাটি বেশ বড় এবং আশা করবো যে আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের পর্বের প্রথম ঘটনাটাই, এবং এটা স্পেশাল একটি ঘটনা সাইদ আহমেদ ভাইয়ের। এবং আপনারা বলবেন যে সাইদ আহমেদ ভাইয়ের থেকে আপনারা ঘটনা চান কিনা। আমি তো পার্সোনালি তার থেকে আরো ঘটনা চাইবো। তো যাই হোক, তার ঘটনা আমরা শেয়ার করি। তিনি যেভাবে লিখেছেন সেইভাবে আমি পড়তেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যেই ঘটনাটা আমি শেয়ার করব, সেই ঘটনাটি একটি বাসা কেন্দ্রিক ঘটনা। ওই বাসাতে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা আপনাদের শেয়ার করছি। তখন আমরা ঢাকা সাভার আশুলিয়ার একটি বাসায় ভাড়া থাকতাম। বলে রাখা ভালো, ওই বাসাটি ছিল একতলা একটি বাড়ি। বাড়িটি ছিল লম্বা গলির মতো এবং দুই পাশে সারি সারি ঘর। আমাদের ঘরটি ছিল একদম শেষে। বাসায় ঢোকার শুরুতে ছিল রান্নাঘর, আর রান্নাঘরের পাশে ছিল ডাস্টবিন। সেখানে ছিল দুটা তাল গাছ। তাল গাছের কথাটা কেন বললাম সেটা ঘটনার মধ্যে জানতে পারবেন। প্রথম ঘটনাটি হচ্ছে আমার আব্বুর সাথে। বাসার সব ভাড়াটিয়াদের অনেক মিল মহব্বত ছিল। সবাই সারাদিন কাজ শেষ করে এসে সব একসাথে বসে আড্ডা দিত, টিভি দেখতো। একদিন রাতে কারেন্ট ছিল না। গরমের দিন হওয়ায় সবাই বাসার বাহিরে রান্নাঘরের কাছে একটা বাগান আছে, সেখানে বসে আড্ডা দিচ্ছিল। সবাই তখন সবার সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক কাহিনী বলা আরম্ভ করলো। তখন পুরনো কিছু ভাড়াটিয়া বলল এই বাসাতেও জিন আছে, যে নাকি অনেক রাতে নুপুর পায়ে হেঁটে বেড়ায়। সেই আড্ডাতে আমার আব্বু বসেছিল। হঠাৎ আব্বু বলে উঠল, আমি এসব বিশ্বাস করি না, এসবে ভয়ও পাই না। আব্বু আরো বলল, আমি যখন রাজমিস্ত্রির কাজ করতাম তখন কবরস্থানের দেওয়ালের কাজ করার সময় কবরের উপর ঘর করে শুয়ে পাহারা দিয়েছি। কত বিড়ালের কান্নার আওয়াজ শুনেছি, আমি এসবে ভয় পাই না। এই কথা বলার পরের দিন গভীর রাতে হঠাৎ আব্বু টয়লেটে যাওয়ার জন্য উঠেছিল। তারপর আব্বু টয়লেট শেষ করে যেই দরজা খুলেছে, তখনই আব্বু দেখতে পায় মাথায় ঘোমটা দেওয়া একটি মেয়ে, মানে একটি মেয়ে অবয়ব মাথা নিচু করে আব্বুর সামনে দাঁড়িয়ে আছে। আব্বুকে সে অবয়বটি বলল, ভয় পেলেন? আব্বু উত্তর দিল, না, ভয় পাবো কেন। এটা বলে আব্বু বিষয়টাকে স্বাভাবিকভাবে নিয়েছিল, কারণ আব্বু তখন মনে করেছে ওই বাসাতে আমার দুঃসম্পর্কে একজন চাচা ছিল, তার মেয়েও ছিল। তো আব্বু ভেবেছিল সেই চাচার মেয়ে। তিনিও কিন্তু ঘুমটা দিয়ে মাথা নিচু করে চলাফেরা করত। তার নাম হচ্ছে মুর্শেদা। আমি তাকে মুর্শেদা আপু বলে ডাকি। তো আব্বু মনে করেছিল সেই আপুটাই। তখন আব্বু টয়লেট থেকে বের হলো এবং আব্বুর সামনে যিনি ছিলেন তিনি টয়লেটে ঢুকে দরজা লাগিয়ে দিল। পর আব্বু আর দেরি করলো না, সেখানে রুমে ঢুকে আম্মুকে ডাকতে শুরু করলো। আম্মুকে ঘুম থেকে জাগিয়ে আব্বু বলল, এই দেখো, মুর্শিদা তাদের টয়লেটে রেখে এত রাতে আমাদের টয়লেটে চলে এসেছে। এটা শুনে আম্মু অবাক। আম্মু আব্বুকে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? মুর্শিদার রুম বাসায় ঢুকার একদম শুরুতে, আর আমাদের রুম একদম শেষে। এখন রাত বাজে 3টা। একটা মেয়ে এত রাতে নিজের রুমের কাছে টয়লেট রেখে আমাদের টয়লেটে কিভাবে আসবে? আব্বু তখন বলল, চলো চলো তোমাকে দেখাই। এটা বলে জানালার উপর দিয়ে উকি দিয়ে দেখে টয়লেটের দরজা খোলা, টয়লেটের লাইট নেভানো, সেখানে কেউ নেই। এটা দেখে আব্বু আম্মুর একটু খটকা লাগলো। আম্মু বলল, সকালে মুর্শেদাকে জিজ্ঞাসা করব। পরের দিন সকালে মুর্শেদা আপুকে জিজ্ঞাসা করলো। মুর্শেদা আপু বলে, না, আমি তো রাতে টয়লেটে যাইনি, আর যদি যেতে হতো তাহলে আমি আমার রুমের কাছে টয়লেট রেখে এত রাতে অত দূরে কেন যাব? পরে সবাই বুঝতে পারে ঘটনাটি আসলে কি, এবং আরও ক্লিয়ার হয় গত রাতের আগের দিন রাতে আব্বু বলেছিল এসবে ভয় পায় না, আর সেই অবয়বটি আব্বুর সামনে এসে একটা কথাই বলেছিল, ভয় পেলেন? এই ছিল প্রথম ঘটনা আমাদের বাসা নিয়ে। এখন চলে যাই দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি ঘটে আমার আম্মুর সাথে।
তখন রমজান মাস। আম্মু আমাকে অ্যালার্ম দিয়ে রাখতে বলেছিল, আমি ভুলে গিয়েছিলাম অ্যালার্ম দিতে। সেদিন রাতে আম্মু উঠে ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকিয়ে মনে করেছিল 3টা বেজে গিয়েছে। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাল ধোয়ার জন্য কলপারে যায়। হঠাৎ দেখে রান্নাঘরের দরজার কাছে কালো লম্বা একটা অবয়ব। সেটা দেখে আম্মু মনে করে যে সেই বাসায় এরকম কালো আর লম্বা একটা মানুষ ভাড়া থাকতো, হয়তোবা সে হবে। আম্মু সাহস করে রান্নাঘরের দিকে এগোতেই দেখে হঠাৎ করে সে অবয়ব গায়েব হয়ে যায়। আম্মু সেটা দেখে আর দেরি না করে রুমে এসে আমাকে ডাক দিয়ে বলে, কয়টা বাজে দেখো তো। আমি মোবাইলে তখন দেখি তখন বাজে 1টা। আম্মুর তখন আর বুঝতে বাকি রইল না ওটা কি ছিল। পরদিন সকালে আম্মু বাসার সবাইকে ঘটনাটি বলে। সবাই বলে এরকম অনেকেই দেখতো, কেউ মধ্যরাতে ছায়া দেখে, কেউ সাদা কাপড় পরে অবয়ব হাঁটছে, কেউ নূপুরের আওয়াজ শোনে। এই ছিল দ্বিতীয় ঘটনা। এবার চলে যাই তৃতীয় ঘটনাতে, এবং এটি শেষ ঘটনা। ওই বাসায় ভাড়া থাকতো 3জন ব্যাচেলর মেয়ে। তাদের মধ্যে একজন অল্প বয়সী মেয়ে ছিল, যিনি ছিল চঞ্চল প্রকৃতির। মেয়েটির নাম আমেনা, বয়স 16 বা 17 হবে। 2019 সালের ঘটনা বলছি এটি। যে 2টা ঘটনা বললাম সেগুলো 2019 সাল থেকে 2020 সালের মধ্যে। তো আমেনার পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছিল। আমেনা সেই ছেলের সাথে প্রতিদিন ফোনে কথা বলতো। একদিন রাতে আমেনা তার হবু জামাইয়ের সাথে কথা বলতেছিল। তার কথা বলার জন্য বাকি 2জনের একটু সমস্যা হচ্ছিল। বাকি 2জন আমেনাকে বলে, অনেক রাত হয়েছে, ঘুমা, আর যদি না ঘুমিয়ে কথা বলতে চাস তাহলে বাইরে বসে কথা বল, আমরা ঘুমাবো। আমেনা তখন রুমের বাহিরে চলে যায়। বাহিরে গিয়ে সে বসে কথা বলছে। কথা বলতে বলতে কত রাত হয়ে গিয়েছে আমেনা সেটা খেয়ালই করেনি। আমেনা মেয়েটা ছিল অনেক সাহসী, তার কোনো ভয় ডর ছিল না। তো কথা বলতে বলতে এক পর্যায়ে কথা শেষ হলো। মোবাইলের ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 2টা বেজে গিয়েছে। আমেনা এবার বসা থেকে উঠে খেয়াল করলো তাদের বাসার গলিতে সাদা শাড়ি পরা একজন নারী অবয়ব দাঁড়িয়ে আছে। আমেনা এটা দেখে একটু অবাক হলো এবং সেই নারী অবয়বটির কাছে যাওয়ার চেষ্টা করলো। আমেনা যখন অবয়বটির কাছে যাচ্ছিল তখন অবয়বটি হাঁটতে শুরু করলো। আমেনা তার পিছে পিছে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে বাসার বাইরে চলে আসলো। আমেনা দেখলো অবয়বটি তালগাছের কাছে গেল। আমেনা দাঁড়িয়ে দেখতে লাগলো অবয়বটি আসলে কি করে। আমেনা দেখলো ওই জোড়া তাল গাছের কাছে গিয়ে অবয়বটি মিলিয়ে গেল। তখন আমেনা তাড়াতাড়ি করে রুমে চলে এসে পড়লো এবং পরের দিন সবাইকে ঘটনাটি বলল। তখন সবাই আমেনার এত সাহস দেখাতে নিষেধ করলো। যদি কোনো ক্ষতি করতো ওই অবয়বটি তার এখনো ওই বাসা আছে এবং কেউ যদি মধ্যরাতে বের হয় তখন কিছু না কিছু দেখতে পায়। তবে সেই জিনটা কারো কোনোদিন ক্ষতি করেনি। সেই বাড়িওয়ালাও স্বীকার করে যে সেই বাসায় জিন আছে, তবে সে কারো ক্ষতি করে না, শুধু রাতে হাঁটাহাঁটি করে, কেউ সামনে পড়লে তাকে দেখা দেয়। এই ছিল ঘটনা। ফারহান ভাই কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে অবশ্যই দর্শকদের সাথে শেয়ার করবেন। আগামীতে আরও ভালো ভালো গল্প দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাইদ আহমেদ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করব আমাদের মাঝে আপনি আরও সুন্দর সুন্দর ঘটনা দিবেন এবং দর্শকরা জানাবেন যে সাইদ আহমেদ ভাইকে আরও ঘটনা দেবে, সেটা কমেন্টে অবশ্যই আপনারা বলবেন। আমরা চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ফারহান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জিহান, কুমিল্লায় থাকি। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের একটি বাস্তব ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে চাই। ঘটনাটি ঘটেছিল 2024 সালের ঈদের সময়। তখন আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। ঈদ উপলক্ষে আমি আমার দাদার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার দাদার বাড়ি মুরাদনগর উপজেলায় অবস্থিত। এক রাতে প্রায় 3টা বা 4টা তখন বাজে। আমি ঘুম থেকে উঠে বাথরুমে যাই। আমাদের বাথরুমটি ছিল ঘরের ভেতরে। আগেই বলে রাখি, আমাদের বাড়ির উপর দিয়ে প্রায় জিনের যানবাহন চলাচল করত। যাই হোক, বাথরুম থেকে ফিরে যখন আমি আমার রুমে যাচ্ছিলাম তখন হঠাৎ পাশের রুমের খোলা বারান্দার দরজার দিকে আমার চোখ পড়ে যায়। আমি অবাক হয়ে দেখি একটা বিশাল কালো আকারের অবয়ব সেখানে, যার চেহারা ছিল বিকৃত এবং ভয়ঙ্কর। সেটি যেন উড়ে এসে বারান্দার সামনে দাঁড়িয়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। হঠাৎ সে অবয়বটি আমার দিকে তাকায়। আমি তখন ভয়ে স্থির হয়ে তাকিয়েছিলাম, কিন্তু যখন ওটা ধীরে ধীরে আমার দিকে আসতে শুরু করে তখন আমি আর নিজেকে সামলাতে পারিনি। আমি দৌড়ে আব্বুকে জড়িয়ে ধরি এবং ভয়ে কাঁপতে থাকি। আব্বু তখন আমাকে 3 কুল পরে ফু দেন। পরে আমি ঘটনাটি সবার সাথে শেয়ার করি। সবাই তখন বলে যে ওটা নিশ্চয়ই কোনো জিন ছিল, ওটা বারান্দার খোলা দরজা দিয়ে ঘরে ঢুকেছিল। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে জিনটি আমাকে কোনো ক্ষতি করেনি। এটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি রাত। আজও সেই রাতটি মনে পড়লে গায়ে কাটা দেয়।
গায়ে কাটা দেওয়ার মতোই একটি ঘটনা। এটা যদি আমার সাথে হতো তাহলে হয়তো আমি কখনো এটা ভুলতে পারতাম না, ভোলার মতোও না। জাস্ট আপনারা একটু ভাবেন, আপনাদের বাসার একটা বারান্দা আছে যেখানে আপনি সাধারণভাবে চলাচল করেন, খুবই পরিচিত একটা জায়গা, অস্বাভাবিক কিছু নেই। আপনি রাত 2টা বাজে একটু গেলেন বারান্দায় বাতাস খেতে, গিয়ে দেখলেন যে এরকম একটা জিনিস, কালো একটা অবয়ব, যার চেহারা বিকৃত, সে আপনার দিকে তাকিয়ে আছে। কেমন লাগবে আপনার? ধন্যবাদ জিহান ভাই আপনার ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। ঘটনাটি আমার কাছে ভালো লেগেছে। তো চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনায়। ঘটনাটি ঘটেছিল 2023 সালের নভেম্বর মাসে, শীতের সময়। বাতাসে একটা কনকনে ঠান্ডা আর অদ্ভুত নিস্তব্ধতা ছিল। আমি তখন আমার দাদার গ্রামের বাড়িতে ছিলাম। নেত্রকোনার ছোট্ট একটি গ্রাম, চারপাশে ধানক্ষেত, মাঝে মধ্যে একটা গাছ, আর দূরে একটা পুরনো পুকুর। দাদার বাড়িটা অনেক পুরনো, কাঠের দরজা, জানালা আর দোতলা বিশিষ্ট। নিচতলায় কেউ থাকতো না, কারণ আমার দাদি মারা যাওয়ার পর দাদা উপরের তলায় উঠে গিয়েছিলেন। আমি আর আমার ছোট ভাই তখন সেখানে গিয়েছিলাম শীতকালীন ছুটিতে। গ্রামের পরিবেশ ভালো লাগতো, শান্ত এবং নিরিবিলি। ঘটনার দিন ছিল বৃহস্পতিবার। সন্ধ্যার পর থেকেই যেন বাতাসে একটা অদ্ভুত ঘ্রাণ আর অজানা চাপা ভয় ছড়িয়েছিল। বাড়ির পাশে একটা ছোট ঘর ছিল, যেটা সবসময় বন্ধ রাখা হতো। দাদু সবসময় বলতেন, ওই ঘরটায় যাস না, অনেক পুরনো স্মৃতি আছে সেখানে। ছোটবেলায় আমরা ভেবেছি হয়তো দাদির জিনিসপত্র আছে, কিন্তু সেদিন সন্ধ্যায় আমরা দুজন খেলার ছলে নিচে নেমেছিলাম। হঠাৎ দেখি সেই বন্ধ ঘরটা দরজার খানিকটা খোলা। আমি আশ্চর্য হয়ে গেলাম। আগের দিনও এটা একদম বন্ধ ছিল। আমি আমার ভাইকে বললাম, চল একবার দেখে আসি ভিতরে কি আছে। ভিতরে ঢুকিয়ে দেখি ঘন অন্ধকার, যেন এই ঘরে কোনো আলো ঢুকতেই চাইতেছে না। বাতাসে ধুলোর গন্ধ আর একটা পুরনো কাঠের চেয়ারে বসে থাকা ছায়ামূর্তি। প্রথমে আমরা ভেবেছিলাম এটা কোনো পুতুল, কিন্তু একটু এগিয়ে যেতে হঠাৎ চেয়ারটা নিজে নিজে কেঁপে উঠল, আর সাথে সাথেই আমাদের সামনেই চেয়ারের উপরে থাকা অবয়বটি অদৃশ্য হয়ে গেল। ভয়ে আমরা চিৎকার করে দৌড় দিলাম উপরে। দাদুকে সব বললাম, কিন্তু তিনি মুখ নিচু করে বললেন, ওই ঘরটা অভিশপ্ত, তোমরা ঢুকে ভুল করেছ। তিনি আরও বললেন, তোমাদের দাদির মৃত্যুর পর ওই ঘরে কিছুদিন অদ্ভুত কান্নার আওয়াজ শোনা যেত। তারপর আমি ওই ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলাম চিরতরে। আমরা সেই রাতে একসাথে ঘুমালাম, কিন্তু রাত 3টার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। দরজার বাইরে থেকে কারো হালকা কণ্ঠ ডাকা। সে বলতেছে, হেই এই, এমন একটা শব্দ শুনতে পেলাম। আমার ভাই তখন ঘুমিয়েছিল। আমি দরজার ফাঁকা দিয়ে দেখি একজন সাদা কাপড় পরা নারী, চুলগুলো তার মুখে ঝুলে আছে, আর সে ঘরের দিকে তাকিয়ে হাসছে। তার দাঁতগুলো একদম কালো, তার চোখে কোনো সাদা অংশ ছিল না, পুরোটাই ছিল কালো। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে দৌড় দিয়ে দাদুকে ডাকতে চাইলাম, কিন্তু দরজা খুলে দেখি সেই নারী তখন আমাদের সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে এবং উপরের দিকে তাকিয়ে আছে। আমি কিছু না ভেবে দরজা বন্ধ করে দিলাম। কাঁপতে কাঁপতে সে রাত কেটে গেল। পরের দিন সকালে দাদুকে বলতেই তিনি বললেন, তুমি যাকে দেখেছো সে মানুষ না। গ্রামের পুরনো একটা কথা আছে, জিনরা নাকি পুকুর পাড়ে রাতে ঘোরাফেরা করে, আর যে ঘরটায় তোমরা ঢুকেছিলে সেটাই ওদের প্রবেশ পথ। সেদিন আমরা গ্রামের মসজিদের হুজুরকে নিয়ে এলাম। তিনি ঘরে গিয়ে কোরআনের আয়াত পড়ে দোয়া করলেন। তিনি আমাদের শুধু এতটুকুই বললেন, আর কখনো ওই ঘরের কাছে যেও না, আর সন্ধ্যার পর একা ঘোরাঘুরি বাদ দাও। ওই ঘটনার পর থেকে আমি আজও কোনোদিন দাদার বাড়ির নিচ তলায় নামিনি। এই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনা। আমি জানি অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু যারা নিজের চোখে এমন কিছু দেখেছে তারা বুঝবে এই পৃথিবীতে আমরা একা না। হ্যাঁ, এটা আমারও কথা, এই পৃথিবীতে আমরা একা না। এবং পবিত্র কোরআনেও এই জিনিসটা স্পষ্টভাবে লেখা আছে, বলা আছে যে পৃথিবীতে আমরা বাদেও অন্য এক জাতি আছে, যেটা হচ্ছে জিন। তো প্রিয় দর্শক, আজকের পর্বটি এতটুকুই ছিল। আশা করি আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদিও অনেকটা সময় লেগে গিয়েছে, তারপরও আশা করি যে আপনাদেরকে ভালো একটা পর্ব দিতে পেরেছি। সেটা কমেন্ট অবশ্যই জানাবেন।
এবং আপনারা যদি ঘটনা শেয়ার করতে চান তাহলে সেটাও করতে পারবেন আমাদের জিমেলের মাধ্যমে, দ্যাট ইজ evfbhai@gmail.com। এতক্ষণ আমি ছিলাম ফারহান আপনাদের সাথে, আপনারা দেখছিলেন ইভিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 15। আজকের পর্ব এতটুকুই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পর্ব 16-তে। আল্লাহ হাফেজ।